আসসালামু আলাইকুম। শুভ সকাল। 5 আগস্ট 2025। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বিদায়, যেই বিদায়কে আমরা 24 বিপ্লব বলি। আসলে বিপ্লবের সংজ্ঞায় এটি পড়ে না, কিন্তু স্বৈরাচার বিদায় হয়েছে, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এটি ঠিক আছে। কিন্তু বিপ্লব যেসব চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা নিয়ে সংগঠিত হয় তার কোনোটাই ছিল না। ছিল চাকরি সংক্রান্ত বিষয়, কোটা, বৈষম্য বিরোধী এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটা সংগ্রাম, সেই বৈষম্য দূর করার জন্যে, চাকরির কোটা সংস্কারের জন্যে মূলত ছিল আন্দোলন। সেই আন্দোলন সংঘাতের রূপ নেয়, সরকার দমন পীড়ন চালায়, প্রচুর হতাহত হয়, সারা দেশব্যাপী জনসাধারণ ক্ষেপে ওঠে। হঠাৎ জনসাধারণ ক্ষেপে ওঠার কোনো কারণ নেই। দীর্ঘ 15 বছর, বলতে গেলে 17 বছর জনগণ ছিল অসহায়। একটি দলের, একটি সরকারের হাতে শোষিত, নিষ্পেষিত কোনো অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। প্রতিদিন জুলুম, অত্যাচার সহ্য করতে করতে মানুষের, জনসাধারণের দেওয়ালে পিঠ থেকে যায়। তারপরও জনসাধারণ নিরুপায়, কিছু করার ছিল না। বিভিন্ন রাজনৈতিক দল, মামলা, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, গুম, হত্যা, আয়নাঘর, বিভিন্ন ষড়যন্ত্রের ফাঁদে বন্দী ছিল। সবাই ছিল অসহায়। কিন্তু আল্লাহ যখন সিদ্ধান্ত নেন, আল্লাহ যেটা নির্ধারণ করেন সেটা কেউ খণ্ডাতে পারে না। সামান্য এক আন্দোলন, সামান্য এক বৈষম্য বিরোধী কোটা সংস্কার থেকে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনকে রূপ দেন সরকার পতনে। এটা শুধু কয়েকজন ছাত্র আন্দোলনের ফল নয়। এই সরকারের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে আল্লাহ আর চুপ থাকতে পারেননি, তাই ফলটি দ্রুত দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর হুকুম হয়ে যায় বিভিন্ন কারণ। একদিকে আমাদের ইসলাম কোণঠাসা, 90% মুসলিম দেশ, সে দেশের আলেম ওলেমারা বিপজ্জনক অবস্থায় দিন কাটায়। প্রতিদিন যাদের কাটে আতঙ্কে, যাদের স্থান নেই সমাজের মধ্যে, তারা এই দেশকে ভালোবাসলেও তারা বদনামের ভাগীদার হয়ে যায়। তাদের একটি পরিচয় হয়ে যায় রাজাকার। মুখে দাড়ি, মাথায় টুপি থাকলেই তাদের একটি পরিচয় হয়ে যায় রাজাকার। কেউ মাথাও তুলে দাঁড়াতে পারে না। আলেমদের মধ্যেও শুরু হয় ভেদাভেদ, পক্ষ বিপক্ষ। শুরু হয় মসজিদে ইমামদের দক্ষতা অদক্ষতার খেলা, রাজনীতির পরিচয়ে ইমামের অবস্থান। যাদের রাজনৈতিক পরিচয় নেই তারা মসজিদের ইমামতিও করতে পারে না। এমন একটি সমাজ ব্যবস্থা দাঁড়ায় যেটা কল্পনার বাইরে। গণতন্ত্র তো নেই, গণতন্ত্রের পরেও অন্যান্য যে বিষয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, সেটাও ছিল না। উন্নয়নের নামে চলত
মহা লুটপাট, বড় বড় প্রকল্প, সেই প্রকল্পে বড় বড় বাজেট আর আত্মসাতের সুযোগ। প্রতিটা নেতা নেত্রী হয়ে যায় বিলিয়ন ডলারের ভাগিদার, কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তারা রাজতন্ত্র কায়েম করে ফেলে, তারা জমিদারি প্রথা কায়েম করে ফেলে। এক একটা এমপি, এক একটা নেতা, এক একটা মন্ত্রী যেন একজন জমিদার। সেই 12 ভূঁইয়াদের আমলেই চলে যায় দেশ। এখান থেকে বাঁচার কোনো পথ নেই। তাই এই সামান্য আন্দোলন জনগণেরও একটি পথ হয়ে গেল সরাসরি নেমে আসার। এই সামান্য সময় আন্দোলনকে ত্বরান্বিত করে সর্বসাধারণ জনগণ। সেখানে কোনো ভেদাভেদ ছিল না। শ্রমিক, মজুর, কৃষক, পথের ভিখারি, ফুটপাতের বেকারি, হকার, যে যেখানেই আছে, উঁচু থেকে নিচু পর্যন্ত প্রতিটি পদের মানুষ সমর্থন দেয় আন্দোলনকে। শুধুমাত্র যারা আগ্রাসী আওয়ামী লীগে ছিল, সরকারে ছিল, যাদের মন মানসিকতা বলতে কিছুই ছিল না, তারাই শুধু সরকারের পক্ষে অবস্থান করে, বাকিরা সব সরকার বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে রাস্তায় নামে। জীবন বাজি রেখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন 5ই আগস্ট 2024 সরকার পতন, আর সেটা হয়ে যায়। এর মাঝে হাজার হাজার শিশু, শ্রমিক, ছাত্র, সাধারণ মানুষ আহত, হতাহত হয়ে যায়। আহতদের খাতায় 20 হতে 30 হাজার, আর নিহতের খাতায়, শহীদের খাতায় প্রায় 1,500, কম বেশি। প্রকাশিত রিপোর্ট, সরকারি রিপোর্টে যা আছে। এই যখন অবস্থা, তখন কি আর সরকার থাকতে পারে? সরকার সদল বলে সেই ফেরাউনের মতো নীল সাগরে ডুবে মরার মতো অবস্থা হয়ে গেল। সরকারের প্রতিটি নেতা, প্রতিটি এমপি, প্রতিটি মন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী নয়, সবাকেই, এমনকি যারা বিচারক ছিলেন, আমলাও কিছু গেছে, পাতি নেতা, ছোট নেতা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সব ধরনের সভাপতি থেকে শুরু করে হাজার হাজার নেতা রাতারাতি পালানোর জন্য দাঁড়িয়ে যায়। তাদের জীবন বাঁচা হয়ে যায় দায়। তাদের অবস্থান তারা নিজেরাই ঠিক করতে পারে না, কখন কিভাবে কোথায় পালাবে। হ্যাঁ, পালানোর পথ ছিল তাদের একটাই, পার্শ্ববর্তী দেশ। যে দেশ এতদিন তাদের লালন পালন করেছে স্বার্থের জন্য, সেই ভারত। ভারতেই তাদের ঠিকানা, যে যেভাবে যেতে পারে। কেউ নদীর পানি সাঁতরিয়ে গেছে, কেউ পুকুরের পানি সাঁতরিয়ে গেছে, কেউ পচা ডোবা পানি সাঁতরিয়ে গেছে। যে যেভাবেই হোক পালাতে হবে। এই পালানোটাই তাদের জীবন রক্ষার হাতিয়ার। কারণ ওপাশে আছে তাদের মামার বাড়ি, মামার বাড়িতেই তাদের ঠাঁই। এভাবেই হয়ে যায় 5ই আগস্টের বিপ্লব। বিপ্লবকে আমরা এখন যদি বিপ্লব ধরে নিই, বিপ্লবের অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা ব্রিটিশ আমলে দেখেছি তেভাগা আন্দোলন, নীল চাষ বিরোধী আন্দোলন, জমিদারি বিরুদ্ধে আন্দোলন, জমিদার প্রথা বাতিলের আন্দোলন আছে, প্রজাস্বত্ব আইন, আরও এমন অনেক কিছু আইন সৃষ্টি হয় আন্দোলনের মাধ্যমে। পুরাপুরি ফল ভোগ না করলেও সে সময়ও সরকার বাধ্য হয়েছে অনেক কিছু রিলিজ করে দিতে, মুক্ত করে দিতে। কিন্তু আমাদের এই বিপ্লব আমাদের কি দিয়ে যাবে আমরা নিজেও জানি না। আমাদের যারা বিপ্লবের কাণ্ডারি, আমাদের যারা সরকার বিরোধী, ফ্যাসিস্টবাদী সরকারের বিরুদ্ধে ছিল রাজনৈতিক দল, তারাও কিছু জানে না আসলে কি করতে হবে। এই বিপ্লবকে, এই সংগ্রামকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি,
এটাও কারো মাথায় নেই। আমাদের দেশ গণতন্ত্রের কথা বললেও দেশটি আসলে ভরে গেছে দুর্নীতিতে। এটা গণতন্ত্র নয়, দুর্নীতির দেশ। এই দুর্নীতি থেকে আমরা কিভাবে মুক্তি হব? বৈষম্যের দেশ, এই বৈষম্য থেকে আমরা কিভাবে মুক্তি পাব? আমাদের আমলাতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সরকার ব্যবস্থা সব জায়গায় আমরা জরাজীর্ণ অবস্থায় আছি। সেগুলো প্রতিটি পদে পদে সংস্কার প্রয়োজন। আমাদের আমলারা, সরকারি কর্মচারীরা এক একজন একটা জমিদার হয়ে যায়। আজকে যে 10,000 টাকা বেতনে চাকরিতে ঢুকছে, 10 বছর পরে দেখবেন সে কোটি কোটি টাকার মালিক। এটা সরকারি চাকরি নয়, একজন সরকারি জমিদার, একজন সচিব, একজন ডিসি, একজন ম্যাজিস্ট্রেট, যাদের বেতন লাখ টাকার উপরে নেই, তারাও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আমাদের সেনাবাহিনীতেও যারা আছে তারাও কমে নেই, তারাও কম বেশি দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে। আমাদের দেশে গণতন্ত্রের কথা আমরা বলছি, গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করছি। গণতন্ত্র আমাদের কি দিতে পারবে যদি আমাদের দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা না গড়ে ওঠে? আমাদের প্রতিটি ব্যবসায়ী যারা একবার দাঁড়িয়ে গেছে, ব্যবসায়ীরা যখন রাজনৈতিক সংযোগে চলে এসেছে, তারা দুর্নীতির পাহাড় গড়ে ফেলেছে। আমাদের আবাসন ব্যবস্থা, জমি ব্যবস্থাপনা সব কিছুই যেন জমিদারি প্রথায় চলছে। আমরা দেখছি বসুন্ধরা গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ, নাভানা গ্রুপ, যত গ্রুপ আছে, যমুনা গ্রুপ, এরকম হাজার হাজার কোম্পানি উঠেছে জমির উপরে গড়ে হাউজিংয়ের ব্যবসা নিয়ে। এই হাউজিং ব্যবসা দুর্নীতিবাজদের একটি আশ্রয় কেন্দ্র। দুর্নীতি করে যারা, অবৈধভাবে টাকা কামাই করে যারা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, তাদের টাকাটা লুকিয়ে রাখার একটা উত্তম জায়গা হলো এই আবাসন প্রকল্প। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের পুরা দেশটাকে এই ভূমিদস্যুদের হাত থেকে বাঁচাতে হবে। তাই সেখানেও পরিবর্তনের দরকার। তেভাগার মতো, নীল চাষের মতো, জমিদারি প্রথার মতো কিছু পরিবর্তন আনা দরকার। যেমনটা আমরা করতে পারি, সাবকবলা দলিলকে বিলুপ্ত করে ইজারা দলিল, লিজ দলিল আমরা করতে পারি। যেমনটি গুলশান, বনানী, মিরপুর সরকারি প্লট, উত্তরা, বিভিন্ন ডিস্ট্রিক্টে হাউজিং যেভাবে দলিল প্রণয়ন করা হয়, এখন থেকে দলিল প্রক্রিয়া সেভাবেই নিতে হবে। নিরঙ্কুশ জমির মালিকানা আর কাউকে দেওয়া যাবে না। ইতিমধ্যে যারা জমির মালিক আছেন তারা থাকবেন, কিন্তু যখন ক্রয় বিক্রয় হবে দলিল পরিবর্তন হয়ে যাবে, আর সেই আগের মতো থাকবে না। সেটা যদি হয়ে যায়, আমাদের দুর্নীতির 50% কমে আসবে, এটা 100% নিশ্চিত। সেই সঙ্গে আমাদের আছে ব্যাংকিং ব্যবস্থায়। আমাদের এনআইডি হয়েছে, এনআইডির সঠিক ব্যবহার আমরা করতে পারিনি, সেখানেও ভুল ত্রুটি ভরা। কিন্তু এনআইডিকে আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করি, একজন ব্যক্তির 100-150 পর্যন্ত অ্যাকাউন্ট থাকে, তারপরও সরকার জানতে পারে না। বড় বড় গ্যাং, বড় বড় আমলা, বড় বড় ব্যবসায়ীদের এই যে একাধিক অ্যাকাউন্ট, একাধিক বললে ভুল হবে, 30টি, 40টি, 50টি অ্যাকাউন্ট, তারপরও আননোন থেকে যায়, অজানা থেকে যায়। প্রতিটি অ্যাকাউন্ট এনআইডির সঙ্গে সংযুক্ত থাকবে। এক ব্যক্তির একটি অ্যাকাউন্ট হয়ে গেলে পরবর্তী যত অ্যাকাউন্ট হোক একই লিস্টে চলে আসতে হবে। অর্থাৎ তার সম্মিলিতভাবে সব ব্যাংকে যদি টাকা থাকে, সব ব্যাংকেই যদি অ্যাকাউন্ট থাকে, তারপরও সরকার জানতে পারবে তার এত টাকা আছে। এখন সরকার নিজেই জানতে পারে না, একজন ব্যক্তি যেভাবে ফাঁকি দিয়ে চলে, এই ফাঁকিগুলো রোধ করতে হবে। একক অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে ব্যাংকিং ব্যবস্থা সিস্টেমকে। ব্যাংকিং ব্যবস্থায় আরও আছে উচ্চ সুদের হার।
উচ্চ সুদের হার, ব্যাংকের আবাসন, ব্যাংকের যে পরিবেশ, এসি, তার অবস্থান, তাদের পরিবেশ, সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে বিষয়গুলো থাকে, তাদের যে বাজেট শুধু অফিসের জন্যে, সেই বাজেটগুলো কম নয়। কর্মচারীদের ডিজিএম, এমডি, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন পদে যারা আছেন, তাদের যে স্যালারি, তাদের যে বেতন, সেগুলো সমাজে বৈষম্য তৈরি করে। যেখানে আমাদের প্রেসিডেন্টের বেতন লাখ টাকার, সেখানে আমাদের এমডি, ডিএমডি তারা 5 লাখ টাকা, 10 লাখ টাকা বেতন পেয়ে থাকে একটি ব্যাংক থেকে। তারাও প্রেসিডেন্টের থেকে বেশি ক্ষমতাধর। এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমাদের শিক্ষিত লোকের অভাব নেই, আমাদের অভিজ্ঞ লোকের অভাব নেই। কেন আমরা এত ব্যয় করে একজনকে রাখবো? আর এত ব্যয় করার অর্থই হলো এই ব্যয়ের টাকাটা জনসাধারণের কাছ থেকে আদায় করা, অর্থাৎ ইন্টারেস্টের মধ্যে সংযুক্ত হওয়া। একদিকে অফিস ডেকোরেশনের অপব্যবহার, অপরদিকে এই কর্মকর্তাদের অতিরিক্ত ব্যয়। এসব কিছু নিয়ন্ত্রণ করা উচিত। আলী বাবা, বিটিভি, ঢাকা।